আমরা আজকে ঢাকার ডিসেন্ট্রালাইজেশন আর এনভায়রনমেন্টাল ওয়েলফেয়ার নিয়ে কথা বলছি, যাতে আমরা ঢাকাটাকে সাস্টেইনেবল করতে পারি। ঢাকার এক্সিস্টিং যা প্রবলেম আছে তা তো আছেই, আমাদের জলবায়ু পরিবর্তনের মুখে এই প্রবলেম কিন্তু আরো অনেক বেড়ে যাচ্ছে। নদী ভাঙা বাড়ছে, প্রাকৃতিক বিপর্যয় বাড়ছে, সে সমস্ত জায়গায় সুরক্ষা কবচ না থাকার কারণে মানুষ ঢাকামুখী বা অন্যান্য বড় বড় শহরমুখী হচ্ছে। আমি একটু সাস্টেইনেবিলিটির প্রশ্নে যাই। এখন কয়টা বাজে বলেন? আজকে কি ঢাকায় একটু বৃষ্টি হচ্ছে? বলেন তো, 1টা বাজে আমাদেরকে কেন এতগুলো বাতি জ্বালিয়ে রাখতে হয়? বৃষ্টি হওয়ার দিনে কেন এতগুলো এসি চালাতে হয়? এই বিল্ডিংটাকে ভিন্নভাবে ডিজাইন করা যেত, যেভাবে ডিজাইন করলে এই দুপুর 1টার সময় আর বাতি জ্বালাতে হতো না। এমন ভাবে ডিজাইন করা যেত যখন বৃষ্টির দিনে এতগুলো এসি চালাতে হতো না। সাস্টেইনেবিলিটি একটা সমাজের ভিতর থেকে আসতে হবে, এবং আমরা আসলে একটা সাস্টেইনেবল সমাজই ছিলাম। ছোটবেলা যখন বাবার সাথে ঈদ করতে গ্রামে যেতাম, মন খারাপ হতো, কারণ বাসায় একটা ফোন ছিল, বন্ধুরা ফোন করতো, আর একটা টিভি ছিল, টিভি দেখতে পারতাম। বাবার সাথে ঈদে বাড়ি যাওয়ার কেন মন খারাপ হতো বাড়ি যেতে সময়? যে ওখানে তো বন্ধুদের সাথে কথা বলতে পারবো না, আর ওখানে টিভি দেখতে পারবো না। এখন আমি নিশ্চিত আমরা এই ঘরে যারা আছি সকলের অনুভূতি অন্য। মনে হয় ঢাকার বাইরে একটা দিন যদি গিয়ে একটু থেকে আসতে পারতাম, একদিন থাকলেও মনে হয় আরো একটা দিন যদি থাকতে পারতাম। কাজে সাস্টেইনেবিলিটি শিখতে কিছু মনে করবেন না, আমার বিদেশে যেতে হবে না। আমার দেশের যে গ্রামীণ আবহ ছিল আজকে থেকে 5 থেকে 10 বছর আগে, সেটাই কিন্তু সাস্টেইনেবিলিটি টেস্ট। অনেকে জিজ্ঞেস করে সাস্টেইনেবল লাইফস্টাইল মানেটা কি? এটা আমার দেশে অবস্থাপন্ন কৃষকের যে লাইফস্টাইল, সেটাই সাস্টেইনেবল লাইফস্টাইল। একটু আসি পরিবর্তনের কথা বলি আমরা। আমার বক্তব্যের শুরুতে একটা কথা একটু স্পষ্ট করে বলতে চাই। আমরা যারা এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দায়িত্বে আছি, অনেক সময় আমাদেরকে সাফল্য ব্যর্থতার মাপকাঠিতে মাপা হয়। আমি মনে করি না এটা সঠিক বলে। 1.5 বছরে আপনার সফল ব্যর্থতার বিষয় নাই তো কোনো। আপনার 1.5 বছরে প্রক্রিয়াটা শুরু হলো কিনা, উদ্যোগটা শুরু হলো কিনা, এবং সেই উদ্যোগ এবং প্রক্রিয়ার সাথে জনগণ সম্পৃক্ত হলো কিনা, এইটা মুখ্য একটা বিবেচ্য বিষয় হওয়া উচিত। একজন এখানে ট্রাফিক কন্ট্রোল নিয়ে বলেছেন যে উনি একটা রিপোর্ট দিয়েছেন, কেউ খুলে পড়ে দেখেন নাই। এটা হয়তো ঠিক না। রিপোর্ট যে উনাকে একটা দিতে বলা হয়েছে, উনাকে যে ডাকা হয়েছে যে একটা রিপোর্ট দেন না, একটু দেখে কিছু করা যায় কিনা, এইরকম প্রচেষ্টা প্রয়াস কিন্তু আগে কখনো শুরুই হয়নি। এখন পরিবর্তন চাই তো, আমরা সকলকেই পরিবর্তন চাইতে হবে। আমি যদি বুড়িগঙ্গার দূষণকারী ডাইং ইন্ডাস্ট্রিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেই, কারণ তারা হ্যাবিচুয়াল পলিউটার, তাহলে কি হবে বলেন? বিরুদ্ধে কি কি ধরনের কাজগুলো হবে বলেন? একটা দেশের সার্বিক ল এন্ড অর্ডার সিচুয়েশনের সাথে সেই দেশের সবকিছু আপনার রিলেটেড। এখন কিন্তু আমরা গত 1 বছরে অনেক রকমের ঝুঁকি মোকাবেলা করে একটা পর্যায়ে এসেছি, যখন আপনারা দেখছেন যে র্যাবের ডিজি মহোদয় নিজে উদ্যোগী হয়ে পলিথিন শপিং ব্যাগ যাতে কাউরান বাজারের কাঁচা বাজারে বিক্রি না করে সেই উদ্যোগে যাচ্ছেন। যখন শুরু করেছিলাম তার 3 মাস পরে যখন আমার সহকর্মীরা চকবাজারে গেল পলিথিন উৎপাদনকারী কারখানাগুলোকে বন্ধ করতে, আমার সহকর্মীদেরকে মেরে মাথা ফাটিয়ে দেয়া হলো। 1 বছর ডাউন দ্য রোড আপনি দেখছেন যে র্যাবের ডিজি মহোদয় নিজে যাচ্ছেন, এবং এইটা হচ্ছে যে ব্যাপারটার গুরুত্ব অনুধাবন করে এখন অনেকেই এগিয়ে আসছে। আমাকে যদি প্রশ্ন করেন
যে পলিথিন শপিং ব্যাগ কাঁচা বাজারে কেন বন্ধ হয় নাই, পলিথিন দুটো সমস্যা, একটা হচ্ছে প্রোডাকশনের সমস্যা, একটা হচ্ছে কনজাম্পশনের সমস্যা। আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, আপনি কেন বাজারে যাওয়ার সময় আপনার বাসা থেকে আপনার বাবার মতন করে ব্যাগটা নিয়ে যান না? কত কোটি মানুষের হাতে কত কোটি পলিথিন থাকবে, ওইটা ওই তত কোটি মানুষকে ডিসাইড করতে হবে। সরকার সচেতনতার কোনো অংশ বাদ রাখেনি। ঢাকা শহরে একটু আসি, পরিবর্তন চাইলে সকলকেই পরিবর্তিত হতে হবে। শুধু সরকার পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হওয়া যায় না। কোথাও একটা মারাত্মক দূষণকারী ব্যাটারি লেদ কারখানা বন্ধ করলাম, সাথে সাথে শুরু হয়ে গেল তদবির। আশেপাশে তো আরো দুইটা চলে, আমারটা বন্ধ করলেন কেন? এখন আমার 6 জন ম্যাজিস্ট্রেট নিয়ে যতটুকুন করা সম্ভব আমরা করে যাচ্ছি। আপনাদেরকে প্রথম কথা হচ্ছে যে আমরা 1.5 বছরের একটা সরকার, তারা 1 বছর গেছে, প্রথম 4-5 মাস কেমন গেছে সকলে আপনারা দেখেছেন। তারপরে যেটুকুন সময় পাচ্ছি সেটুকুন সময়ে পরিকল্পনা করতে হচ্ছে, পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নিতে হচ্ছে, মানুষকে দৃশ্যমান কিছু পরিবর্তন দেখাতে হচ্ছে। এটা একটা কার্যত 1 বছরের সরকারের কাছে কতটুকুন এই প্রত্যাশা কতটুকুন বাস্তব এটা চিন্তা করতে হবে। তবে সরকারের দায়িত্ব হচ্ছে প্রক্রিয়াটা শুরু করা। আপনি বলেন পলিথিন বিরোধী প্রক্রিয়া শুরু হয়েছে কিনা, আপনি বলেন পুরাতন গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে কিনা, আপনি বলেন যে নদীর দূষণকারী চিহ্নিত করে দূষণ নিয়ন্ত্রণ চিহ্নিত করার কাজটা শেষ হয়েছে কিনা। এখন যখন এই দূষণকারীর বিরুদ্ধে আমরা যাব, তখন ডিসিসিআই কোথায় থাকবে, কেমন করে আমাকে সাহায্য করবে, এইটা যেন ডিসিসিআই এর সদস্যরা একটু ঠিক করে নেন। আপনি বুড়িগঙ্গাও দূষণমুক্ত চাইবেন, আবার দূষণকারী শিল্প প্রতিষ্ঠান আরো 3 বছর সময় পাক সেটাও চাইবেন। দুইটা একসাথে হবে না, আপনাকে যে কোনো একটা অবস্থানে যেতে হবে। এখন যখন বলি দূষণকারী শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে যাব, তখন বলে আমাদেরকে একটা সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট করে দেন। আপনাকেও আপনার নদীটা পরিষ্কার চাইতে হবে এবং সেখানে আপনার দায়িত্বটাও পালন করতে হবে। আমরা একটু ডিসেন্ট্রালাইজেশনে আসি। অনেকে সাভারের আর গাজীপুরের কথা বলেছেন। সাভারের কেউ তো এখানে নাই, গাজীপুরেরও কেউ নাই। তাদের অবর্তমানে ঢাকা শহরের যাবতীয় জঞ্জাল সাভার আর গাজীপুরে পাচার করে দেওয়ার পরিকল্পনা করেন না। আমরা তো ট্যানারিটাকে সাভারে নিয়েছিলাম দীর্ঘ আইনি লড়াইয়ের পরে। এখন সাভারের মানুষ কি ট্যানারিটা পেয়ে খুশি আছে? কর্মসংস্থান হয়েছে? এটা কার ব্যর্থতা? এই যে একটা সিইটিপি সরকারি জনগণের পয়সায় করা হলো, এটা কার্যকর হচ্ছে না। এখন এটা কার্যকর করার চেষ্টা করা হচ্ছে, নতুন করে আবার এটাকে করার চেষ্টা করা হচ্ছে। সেখানে দেখবেন তো যে কেন সেটা ব্যর্থ হলো। ব্যর্থতার কথা বলে লাভ নেই, আমাদেরকে এখন আগাতে হবে। এবার একটু আসি যে ডিসেন্ট্রালাইজেশন, আপনি যতক্ষণ পর্যন্ত পরিবেশ বিধ্বংসী যে ঘটনাগুলো ঘটছে, মানুষ কি ঢাকা শহরে এসে শখ করে রিক্সা চালায়? আপনি পারবেন একদিন রিক্সা চালাতে? মানুষ কি শখ করে ঢাকা শহরে এসে বস্তিতে থাকে? আপনি পারবেন একদিন বস্তিতে থাকতে? যাদের আর কিচ্ছু করার উপায় থাকে না তারাই রিক্সা চালায়, তারাই বস্তিতে থাকে। কেননা তাদের যখন নদী ভেঙে যায়, নদী ভাঙ্গার মানুষগুলোকে আমরা খাস জমি দিতে পারি না, খাস জমি অন্য একজন নিয়ে যায়। এই অন্য একজন যে নিয়ে যায়, ধরেন কোথাও একটা জমি আমার পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা জমি দখল করে আছে, এটাকে আমরা দখল মুক্ত করলাম। চট্টগ্রামে একটা জমি দখল মুক্ত করলাম যার বাজার মূল্য হচ্ছে 1156 কোটি টাকা। ওই জমিটা দখল মুক্ত করেও সারতে পারি নাই। সব বড় বড় ব্যবসায়ী আর শিল্প প্রতিষ্ঠানের মালিকেরা আবেদন করতেছে তারা ওই জমিতে হাঁস মুরগি চাষ করবে। শিল্পপতিরা হঠাৎ করে হাঁস মুরগি কেন চাষ করবে? এটা আমাকে বুঝান দেখি। এখন জমি উদ্ধার করা হচ্ছে এক চ্যালেঞ্জ, উদ্ধার করে ওটাকে টিকানো হচ্ছে এক চ্যালেঞ্জ, আরেকবার সবার হাত থেকে ওটাকে বাঁচানো হচ্ছে আরেক চ্যালেঞ্জ। কাজী ভাই, সরকার তো অবৈধ দখল থেকে এই জায়গাটা উচ্ছেদ করলো, এখানে স্টেডিয়াম বানিয়েছিল, এখানে ট্রাক স্ট্যান্ড বানিয়েছিল। কেউ কখনো ভাবতে পারেননি একজন নারী উপদেষ্টা এই জায়গাটা দখল মুক্ত করে ফেলবেন। এখন দখল মুক্ত করলাম, এখন আপনারা সবাই মিলে ওখানে হাঁস আর মুরগি চাষ করবেন। তা তো হতে পারে না।
কাজে পরিবর্তন শুধু সরকারের দিকে তাকালে হবে না, সকলকে পরিবর্তনের দিকে পরিবর্তন করতে এগিয়ে আসতে হবে। ডিসেন্ট্রালাইজেশন করতেই হবে, তবে এটাও ঠিক আপনি যতই ডিসেন্ট্রালাইজেশন করেন না কেন এরকম ল্যান্ডস্কার্স একটা দেশে ঢাকার জনসংখ্যা কখনোই কাঙ্ক্ষিত যেভাবে আমরা চাচ্ছি সেভাবে কমিয়ে রাখা সম্ভব না, কিন্তু আর যেন না বাড়ে। কেমন করে আমরা সাভারকে, গাজীপুরকে, কেরানীগঞ্জকে পরিকল্পিত নগর হিসাবে গড়ে তুলতে পারি, ভূমিদস্যুদের হাতে অমুক স্যাটেলাইট সিটি, অমুক স্যাটেলাইট টাউনশিপ না করে সরকার করতে পারে, সেই কাজটা আমাদেরকে আসলে করে যেতে হবে। আমরা ঢাকা শহরে অনেক আবাসন গড়েছি, তারপরেও যাদের রাস্তায় থাকার তারা রাস্তাতেই থাকে। ঢাকা শহরে যাদের ফ্ল্যাটের আর প্লটের দরকার নেই তারাই আরেকটা করে ফ্ল্যাট কিনতে পারে, আরেকটা করে প্লট কিনতে পারে এই সমস্ত হাউজিং এ। যাদের প্রকৃত দরকার তারা ওখানে করতে পারছে না। এখন একটু বায়ু দূষণ, নদী দূষণ নিয়ে কথা বলি। দেখেন, বায়ু দূষণে আমরা 4টা উদ্যোগ গ্রহণ করেছি। আপনি ধরেন বাংলাদেশের সবচাইতে পঠিত প্রথম আলো পত্রিকাতে বায়ু দূষণ নিয়ে একটা আর্টিকেল হয়েছে, সেখানেও যদি পড়ে দেখেন প্রথম কথাটাই হচ্ছে যে পরিবেশ উপদেষ্টা বায়ু দূষণের দায় পার্শ্ববর্তী দেশের উপর চাপিয়ে দিচ্ছেন। তা না, আসলে বাংলাদেশে বাস্তবতাই হচ্ছে 30 থেকে 35% বায়ু দূষণ পাশের দেশ থেকে আসে। তা নয়তো রংপুরের বাতাস তো সবচেয়ে দূষিত হওয়ার কোনো কারণই নাই, ওখানে তো শিল্প প্রতিষ্ঠান নাই, যানবাহনও ওরকম নাই। বাকি 65% নিয়ে চলেন আমরা কাজ শুরু করি। এই কাজটা আমরা কিভাবে শুরু করেছি? একটা হচ্ছে সাভার থেকে যে ইটভাটার এবং অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের দূষণগুলো ঢাকাতে আসে, ওইটা একটা বড় কারণ ঢাকার বাতাস দূষিত করার। আমরা সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করেছি। এখন আমাদের দ্বিতীয় কাজ হবে ওইখান থেকে যাতে শিল্প প্রতিষ্ঠানের দূষণগুলো ঢাকার দিকে না আসে সেটা নিশ্চিত করা। এটা কি বাংলাদেশের বাস্তবতায় খুব সহজ কাজ? আমরা চেষ্টা করব নিশ্চিত করতে, কিন্তু প্রথম দফাতেই আমরা পেরে যাব সেরকম না, কিন্তু প্রক্রিয়াটা শুরু হলো। দ্বিতীয় হচ্ছে আমরা বলেছি, সড়ক বিভাগ থেকেও বলা হয়েছে যে পুরনো বাস ঢাকার রাস্তা থেকে সরে যেতে হবে। এখন আবদার হচ্ছে 25কে পুরনো বলবেন না, 30 করে দেন এটাকে 30 করে দিতে হবে। যদি 30 না করা হয় তাহলে কি হবে? তাহলে পরিবহন ধর্মঘট হবে। ঠিক যেভাবে পাথর তোলা বন্ধ করার কথা বলার পরে পরিবহন ধর্মঘট হয়েছিল, এখন পরিবহন ধর্মঘটের ডাক আসলো। এখন আপনি কিন্তু, আমরা দায়িত্ব গ্রহণ করার পরে নতুন নতুন লোক নিয়ে, নতুন নতুন প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি না, পুরনো লোক পুরনো প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি। পুরনো লোক পুরনো প্রতিষ্ঠান নিয়ে কাজ করার সময় নতুন বাংলাদেশ উপহার দেওয়ার অনেক চ্যালেঞ্জ আছে। তারপরেও আমরা বলেছি যে পুরনো গাড়ির বিরুদ্ধে বিআরটি এবং ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট যুগপৎ একসাথে কাজ করছে। এবার আপনাদেরকে একটা কাজ দিই, এই কাজটা নিয়ে বাসায় যাবেন। আজকে যখন বাসায় যাবেন দেখবেন তো ঢাকা শহরের রাস্তায় কোনো নতুন বাস আছে কিনা। আপনি দেখবেন তো কোনো বাস আপনার চোখের সামনে পড়ে কিনা যেটা থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে না। তাইলে এবার বলেন আগামী 6 মাসে আমি কয়টা বাস তুলবো এবং রিপ্লেসমেন্ট কেমন করে করব। আচ্ছা, আরেকটা কাজ হচ্ছে জিরো সয়েল। উত্তর সিটি কর্পোরেশন বেশ ভালো কাজ করেছে, আপনারাও করবেন। আপনাদের বাসার সামনে যে জায়গাটুকুন দেখবেন অনাবৃত, দয়া করে ঘাস হলেও লাগিয়ে দেন যাতে ধুলা না উড়ে। এটা আমাদের উত্তর সিটি, দক্ষিণ সিটি কর্পোরেশন পিছিয়ে আছে কারণ সে 2 মাস কোনো কাজই করতে পারেনি। আর তাদেরকে আমরা যতই বলি যে টেন্ডার বাদ দিয়ে বন বিভাগের সাথে জিও করে ফেলেন, জিও মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট করে ফেলেন, তাদেরকে ওই টেন্ডার প্রক্রিয়া থেকে বের করা এক ধরনের অসম্ভব কাজ। যাই হোক, তারাও আশা করি করে ফেলবে। আরেকটা কাজ হচ্ছে ময়লা যাতে না পোড়ায়, উন্মুক্ত স্থানে ময়লা পোড়ানো। আপনারাও যেখানে দেখবেন বাধা দেবেন। আর আমাদের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের এনফোর্সমেন্ট টিম অক্টোবর থেকে পুরো রাতে রাতে এনফোর্সমেন্ট করবে যাতে ময়লা পোড়ানোর অভ্যাস, মানুষ তো এটা একটা খারাপ জিনিস মনে করে না, সে মনে করে ময়লাটা পুড়িয়ে দিলাম, ময়লা থেকে মুক্তি পেলাম, কিন্তু এটাও কিন্তু বায়ু দূষণে গিয়ে ভূমিকা রাখছে। আরো 2টা কাজ আমরা করেছি। বায়ু দূষণের অ্যালার্ট আমরা করি যে সকলেই যেন একটু মাস্কটা পরে চলেন। ওই যে প্রথম আলো সেই রিপোর্টে যাই, সেখানেও দেখবেন বলা আছে যে চীন সরকার বেইজিং এ বিপুল পরিমাণ টাকা ইনভেস্ট করেছে বায়ু দূষণ অ্যাড্রেস করার জন্য, তাতেও 5 বছরে 35% কমাতে পেরেছে। এখন 5 বছরে নিশ্চয়ই কোনো না কোনো সরকার কমাবে, আমার তো হাতে 5 বছর নেই, যেটুকুন সময় আছে আমি
নীতিগত সিদ্ধান্তগুলো নিয়েছি, সেগুলো বাস্তবায়নের জন্য নানান বাধা মোকাবেলা করে কাজ করে যাচ্ছি। এখন পাথর উত্তোলনের বিরুদ্ধে যেমন করে গোটা জাতি এক হলো, ওই রকম ভাবে কালো ধোঁয়া নির্গমনকারী গাড়ির বিরুদ্ধেও সকলে একসাথে কথা বলেন যে আমাদের গাড়ি লাগবে, বাস লাগবে, কিন্তু কালো ধোঁয়া নির্গমনকারী গাড়ি আমরা আমাদের রাস্তায় দেখতে চাই না। আর সরকার তার জায়গা থেকে আইন প্রয়োগের কাজটা করবে। সরকারের জন্য এই কাজটা সহজ হবে যখন এটার ব্যাপারে জনমত গড়ে উঠবে। আরেকটা কাজ আমরা করেছি, সেটা হচ্ছে যাদের সামর্থ্য আছে তারা যেন এয়ার পিউরিফায়ারটা কিনতে পারেন। এয়ার পিউরিফায়ারের উপর যে ট্যাক্সটা ছিল, সেই ট্যাক্সটা আমরা এত কমিয়ে এনেছি যে এখন 7 থেকে 10,000-এর মধ্যে আপনি একটা এয়ার পিউরিফায়ার কিনতে পারবেন। প্রশ্ন হচ্ছে যে অনেক মানুষ তো এয়ার পিউরিফায়ার কিনতে পারবে না, তাদের কি হবে? তাদের জন্য ওই যে পানি ছিটানো, জিরো সয়েল, এই কাজগুলো করব, কিন্তু সেটার জন্য তো একটা সময় লাগে। সেই সময়টা আমরা পাবো না, বাট আমরা প্রক্রিয়াটা শুরু করে গেলাম। পলিথিনে আসেন, আমার তো ডাকনামই একটা হয়ে গেল, কিন্তু কথা হচ্ছে যে আমি যাত্রাবাড়িতে ফজল ভাইয়ের কাছ থেকে উনার একটা জায়গা নিয়েছি যে ভাই এই জায়গাগুলোতে ধুলা উড়ে, আমার বন বিভাগকে দেন, করে ফেলবে। তো তারা বন বিভাগকে দিল, বন বিভাগ গিয়ে ওখানে ঘাস লাগাচ্ছে, গাছ লাগাচ্ছে। বন বিভাগ বলল যে ওইখানে মাটি খুঁড়ে কোদালে কোদালে শুধু পলিথিন। এটা তো আমাদেরকে, ধরেন সরকার কিচ্ছু করলো না, আপনি কি আপনার ভবিষ্যৎ নিয়ে ভাববেন না? আপনি কি ভাববেন না যে আপনার বাচ্চার গায়ে মাইক্রোপ্লাস্টিক ঢুকতেছে? আপনার এখন গর্ভাবস্থায় যে নারী, তার প্লাসেন্টাতে পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক, ব্রেইনে মাইক্রোপ্লাস্টিক। এটা তো আপনাকেও ভাবতে হবে। বাজারে পাওয়া গেলেই আপনি নেবেন? এইগুলো কনজিউমারিজমের যে আসপেক্টটা, এটা আপনাদেরকে একটু দেখে আগাতে হবে। ময়লা আবর্জনা ব্যবস্থাপনা, বলেন তো ঢাকা শহরে কোন দিক থেকে যেদিকেই যান না কেন, যেই হাইওয়েতে উঠেন না কেন, চতুর্দিকে কেবল ময়লা আর ময়লা। একটা 1 বছরের সরকার এই ময়লা আবর্জনা ব্যবস্থাপনার একদম ফুল প্রুফ সিস্টেম করে দিয়ে যাবে, এটা সম্ভব না। তবে যেটা হচ্ছে যে মাতুয়াইল, এবং মাতুয়াইলের কথা আমি জানি না, বাট আমিন বাজারের কথা আমি জানি, সেখানে যেন সিগ্রেগেশন, মানে আলাদা করে তারপরে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করতে, সেটা নিয়ে সাউথ কোরিয়ার সাথে কথা হচ্ছে। এর আগে চীনের একটা কোম্পানির সাথে কথা হয়েছিল। এখন যদি পরিকল্পনা হয় আমিন বাজারে আপনি বর্জ্য পোড়াবেন, তাহলে ওই বর্জ্যের ধোঁয়া তো আবার ঢাকায় এসে আবার ঢাকার বাতাসকে নষ্ট করবে। সো প্রবলেমগুলো অনেক ডিপ রুটেড হয়ে গেছে ভাই। শুধু ব্যক্তি বদলালে সবকিছু বদলে যাবে না। এত ডিপ রুটেড প্রবলেম যে সমাজটা নিয়ে, দেশটাকে নিয়ে আমাদের নতুন করে সত্যিকার অর্থেই ভাবতে হবে। নদী দূষণের কথায় আসেন, একটু আগে যেটা বললাম, আমার আর কিছু লাগবে না। আমি যখন ডাইং ইন্ডাস্ট্রিগুলোর বিরুদ্ধে অভিযানে যাব, দয়া করে ডিসিসিআই এবং অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো তখন আমাকে সাপোর্ট দিয়ে। বায়ু দূষণে দয়া করে সাপোর্ট দেন, জনমত গড়ে তোলেন। আজকাল তো সোশ্যাল মিডিয়া একটা অনেক বড় প্ল্যাটফর্ম, আমরা প্রয়োগ করতে পারবো। 6 জন ম্যাজিস্ট্রেট নিয়ে যেটুকুন প্রয়োগ করা সম্ভব প্রয়োগ করব, কিন্তু যার যার সামনে কালো ধোঁয়া নির্গমনকারী গাড়ি থাকে, তাদেরকে আপনারাও গাড়ির জানলার গ্লাসটা নামিয়ে একটু বলেন, আপনারাও সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে একটা জনমত গড়ে তুলেন যে কালো ধোঁয়া নিঃসরণ করে এমন গাড়ি রাস্তায় চলতে পারবে না। আর এটার বিরুদ্ধে ব্যবস্থা নিলে ধর্মঘটের হুমকি দেওয়া যাবে না। এই কথাগুলো তো আমাদেরকে জনগণকেও বলতে হবে। সাস্টেইনেবিলিটি টেস্টটা হচ্ছে যে আমার কনজাম্পশনটা কমাতে হবে, আমার প্রোডাকশনটা কমাতে হবে, রিডিউস করতে হবে, রিইউজ করতে হবে এবং রিসাইকেল করতে হবে। সাস্টেইনেবিলিটির অ্যাম্পল স্কোপ ঢাকাতে রয়েছে। আমি বলবো না যে প্রক্রিয়াটা শুরু হয়নি, আমি বলবো প্রক্রিয়া শুরু হয়েছে। আমি আগে বেলায় কাজ করতাম বলে যে কোনো পরিবেশ সমস্যার সাথে আপনারা আমাকে ট্যাগ করে ফেলেন। যেমন পাথর তুললেও আমাকে ট্যাগ করেন, বালু তুললেও আমাকে ট্যাগ করেন। পাথর এখন খনিজ সম্পদ মন্ত্রণালয়ের, বালু এখন ভূমি মন্ত্রণালয়ের। কিন্তু আমি যেহেতু একজন পরিবেশ কর্মী, সেই জন্যই পাথর তোলা নিয়ে, যেহেতু পরিবেশের ক্ষতি হচ্ছে, বালু উত্তোলন নিয়ে নদীর ক্ষতি হচ্ছে, সেজন্য যাই। নদী রক্ষা কমিশন কিন্তু আমার পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে না। নদী রক্ষা কমিশন হচ্ছে অভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে। তারপরেও আমি দায়িত্ব নিয়ে ঢাকার 4টা নদী দখল এবং দূষণমুক্ত করার কর্মপরিকল্পনা সকল সংস্থাকে সাথে নিয়ে চূড়ান্ত করেছি। এখন একটু আশার খবর দেই যে এইটা আমরা ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবির কাছে অর্থায়ন চেয়েছি, তারা আমাদেরকে অর্থায়ন দিবে প্রতিশ্রুতি দিয়েছে।
সরকারের আবার কিছু নিয়ম থাকে, প্রকল্পটা হয়ে গেলেও এটার ফিজিবিলিটি করতে হবে। এই ফিজিবিলিটি করতে আপনার লেগে যাবে, যদি দৌড়ায়া চলেন তাহলে 6 মাস, দৌড়ায়া না চললে 1 থেকে 1.5 বছর। তারপরে ওই কাজগুলো আমাদেরকে হাতে নেবে, সেই সময়টা আর আমি পাবো না। তবে এই 4টা নদীর দখল দূষণ মুক্ত করার পরিকল্পনাটা চূড়ান্ত করে আমরা চেষ্টা করব বাজেটটা এনে যাওয়ার। ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে এই নদীগুলো এবং খালগুলোকে তারা ব্লু নেটওয়ার্কের আন্ডারে সাপোর্ট দেবে। তাছাড়া ঢাকার বাইরের আরো 63টা জেলা থেকে 63টা নদী দখল দূষণ মুক্ত করার কর্ম পরিকল্পনা আমরা এনেছি। এর মধ্যে আমরা 13টা নদীর জন্য সরকারের কাছে ফান্ড চাওয়ার জন্য কথা বলে যাচ্ছি। ইটস আ প্রসেস, ইট টেকস টাইম। আজকেই তুরাগের পানি নীল হবে না। কয়দিন আগে চীনা একটা বিশেষজ্ঞ দল এসেছিল, তাদেরকে আমরা বুড়িগঙ্গা দেখালাম। তারা আমাদেরকে বলল যে আমরা সাপোর্ট দিব কি না দিব বলতে পারি না, কারণ বুড়িগঙ্গায় আমার মনে হয় প্রযুক্তিগত অনেক সাহায্য লাগবে। তবে আমরা যেটা তোমাদেরকে বলতে পারি, তোমরা যদি গোটা ঢাকা শহরের পরিবেশ উন্নয়ন না করো, সমস্ত সিওয়েজের বর্জ্য যদি গিয়ে ওয়াসাতে পড়ে, এটা আপনি 5 বছরও তো ঠিক করতে পারবেন না। কাজে সিওয়েজ সিস্টেম ঠিক হতে হবে, ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক হতে হবে। আমার দায়িত্বটা হচ্ছে শিল্প দূষণ। আমরা এখন প্রস্তুতি নিয়েছি, এই শিল্প দূষণের বিরুদ্ধে আমাদের অভিযান আপনারা শুরু হচ্ছে, এটা সহসাই দেখতে পাবেন। তবে বাংলাদেশের বা ঢাকার নদী কেন বলেন, আপনি সাউথ কোরিয়ার নদী বলেন, আপনি লন্ডনের নদী বলেন, যেই নদী আপনি বলেন না কেন, কোন নদী 1 বছরে পরিষ্কার হয়নি। এটা একটা অ্যাসপিরেশন, একটা স্বপ্ন। আমি 64 জেলায় একটা করে নদী পরিষ্কার করব, এইটাই বা আমার স্বপ্ন কেন হবে? আমি তো বলবো গোটা দেশের সব নদী দূষণ মুক্ত হইতে হবে, এইটাই হবে আমাদের দেশের উন্নয়নের ভিশন। কিন্তু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনি সাউথ কোরিয়াতেও পারেন নাই, নেপালেও পারেন নাই। নেপালে একটা নদী আছে কাঠমান্ডুর ভিতর দিয়ে যায়, ভাগবতী, ওই নদী বাগমতী, ওই বাগমতী নদীতে 5-7 বছর পরে এবার আমি নেপালে গিয়ে দেখি, আচ্ছা এটা কোন নদী এমন পরিষ্কার? বলে এটা বাগমতী নদী। তার মানে ওরা কাজটা শুরু করেছে এবং নদীটা পরিষ্কার হয়েছে। তো আমার চেষ্টাটা থাকবে অন্তত তুরাগে যদি কিছু কাজ শুরু করতে পারি, বুড়িগঙ্গা, শীতলক্ষা আর বালুর যদি অন্তত কর্ম পরিকল্পনাটা অনুমোদন করে দাতা গোষ্ঠী থেকে প্রতিশ্রুতিটা নিয়ে আসতে পারি, সেই ফিনান্সিয়াল মেকানিজম চূড়ান্ত করতে পারি। আর ঢাকার বাইরে যে 13টা নদীর কথা বললাম, সেইগুলোতে যদি সরকারের থেকে টাকা নিয়ে অন্তত কাজটা শুরু করে দিয়ে যেতে পারি, দ্যাট ইজ মাই টার্গেট। আর বাকি যেগুলো থাকলো 63 থেকে, সেগুলোর কর্ম পরিকল্পনা চূড়ান্ত করব, পরবর্তী সরকারের সেগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। সাস্টেইনেবিলিটি খালি সরকারের উপর নির্ভর করে না, এটা সত্য যে সরকার একটা দর্শন দিতে পারে, সকলের সাথে কথা বলে, কিন্তু সমাজ থেকেও যদি দাবিটা আসে তাহলে কিন্তু সরকারের উপরেও একটা অব্যাহত চাপ থাকে এবং ওইভাবে সমাজটা এগোবে। সকলেই চায় ঢাকায় একটা প্লট, কিন্তু সকলেই আবার চায় ঢাকার জলাশয়গুলো রক্ষা হোক, সকলেই চায় ঢাকার খালগুলো চলুক, কিন্তু সকলেই চায় তার ইন্ডাস্ট্রির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করা হোক। এইটা হবে না, আমাদেরকে সকলকে যার যার অবস্থান থেকে চেষ্টা করে যেতে হবে। অনেক ধন্যবাদ।